আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ নিগার সুলতানা ফ্রম রাজধানী আইডিয়াল কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের যেহেতু পরীক্ষা পিছিয়ে গেল, কিন্তু পরীক্ষার আগেই কিন্তু আমরা সিলেবাস মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম। যা বাকি ছিল সেগুলো হচ্ছে এক্সারসাইজ, যেটা রেগুলার প্র্যাকটিসের ব্যাপার, যেটা ক্লাসে তোমাদের কন্টিনিউ করা হচ্ছে। তো সিন প্যাসেজ মোটামুটি সব কটারই ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু দুটো সিন প্যাসেজ আমি স্কিপ করে গিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি জুম ক্লাসে পড়িয়েছিলাম, মানে ভিডিও দেওয়া হয়নি। সেটা হচ্ছে তোমাদের ইউনিট 6-এর লেসন 5, যেখানে 5জন ব্যক্তিত্ব সম্পর্কে বলা আছে, যারা খুব অল্প বয়সেই, মানে কি বলবো, কিশোরীদের থেকেও অল্প বয়সে, মানে 12-13 বছরের কম বছর বয়সে কিছু অসাধারণ উদ্যোগ নিয়েছিল, যে উদ্যোগের কারণে পুরো পৃথিবীব্যাপী একটা আলোড়ন পড়েছিল এবং তাদের কথা এখনও পরিচিত। হয়তো তাদের মধ্যে অনেকে এখন মানে মারা গেছে, কিন্তু তারা যে প্রতিষ্ঠানটা বিল্ড আপ করে গেছে সেটা এখনও পর্যন্ত পুরো পৃথিবীকেই সার্ভিস দিয়ে যাচ্ছে। তো 5টা ব্যক্তিত্বের নামটা আগে জানি, তারপরে আমরা টেক্সট বই থেকে দেখবো। টেক্সট বই আসলে এই 5জন সম্পর্কে খুবই ছোট বর্ণনা দেওয়া আছে, মানে তাদের যে ক্রেডিটটা বা তাদের যে কৃতিত্বটা সেটা খুব হাইলাইট করে দেখানো হয়েছে। পাঁচটা ক্যারেক্টার সম্পর্কে আমরা 5টা প্যারায় জানবো। সো জিনিসগুলো ছোট হবে, ভালো করে দেখে নিবে। হয়তো মডেল কোশ্চেনে যা যা আছে আমরা তো সব কিছুর জন্যই প্র্যাকটিস করি, যেমন ধরো এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লোচার্ট। এই যে সিন প্যাসেজ 31 আর 32 হয়তো এমসিকিউ বা কোশ্চেন অ্যান্সারের জন্য ওভাবে ইম্পর্টেন্ট না, কিন্তু এটা তোমাদের পড়তে হবে যাতে তোমরা ক্লজ টেস্ট অ্যান্সার করতে পারো। ক্লজ টেস্ট উইথ ক্লু বা উইদাউট ক্লু যে কোনো একটা ফর্মেটেই আসতে পারে, এবং রিয়ারেঞ্জের জন্য। সো কোনো কিছুর জন্যই আসলে অবহেলা করা যাবে না কোনো একটা সিন প্যাসেজকে। একবার জন্য হলেও চোখ বুলিয়ে নিতে হবে, যাতে অন্তত আইডিয়া থাকে, যা মানে যদি ধরো সামারিও যদি আসে তাহলে যাতে অ্যাটলিস্ট লিখতে পারো। তো আসো আমরা এখন ক্যারেক্টারগুলোর নাম জানি। আমি প্রথমে জানবো আজকে ডিলান মাহলিঙ্গম সম্পর্কে। তিনি 9 বছর বয়সে একটা অসাধু সাধন করেছিলেন এবং যেটার ফল পৃথিবী এখনও ভোগ করে চলেছে। দেন আসবে আলেকজান্ডার অ্যালেক্স স্কট, তারপর রেয়ান গালজি, কেটি স্ট্যাগলিয়ানো এবং অ্যানা ফ্র্যাঙ্ক। অ্যানা ফ্র্যাঙ্কের নাম আমরা সবাই জানি। তো এখন আমরা টেক্সট বই থেকেই এদের সম্পর্কে সীমিত আকারে জানব। তো এই হচ্ছে আমাদের ইউনিট 6-এর লেসন 5। আমাদের এই মানে ইংলিশ ফর টুডে বই যাদের কাছে আছে তারা দেখবে যে এই লেসনটার নাম হচ্ছে অ্যামেজিং চিলড্রেন অ্যান্ড টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এখানে কিছু অ্যামেজিং চিলড্রেনের কথা বলা হয়েছে, যারা এই পৃথিবীটাকে বদলে দেওয়ার জন্য অনেকটা কাজ করেছে। এখানে আমরা ইংলিশ ফর টুডে বই থেকে একটু সামারি পড়বো, মানে এখানে কি বলতে চেয়েছে বাচ্চাগুলোর সম্পর্কে। এখানে বলেছে দিস চাইল্ড ভিশনারিজ বয়েজ অ্যান্ড গার্লস, এখানে ছেলে এবং মেয়ে উভয় ধরনের শিশুরই অবদানের কথা বলা হয়েছে। হু হ্যাভ চেঞ্জড আওয়ার ওয়ার্ল্ড থ্রু দেয়ার গুড অ্যাকশনস অর এক্সাম্পলস, যারা আমাদের এই পৃথিবীটাকে বদলে দেওয়ার চেষ্টা করেছে তাদের কিছু ভালো কর্ম এবং উদাহরণের মাধ্যমে, মানে দৃষ্টান্ত সৃষ্টির মাধ্যমে। Some have mobilized millions for a good cause, others have moved us simply by their generous and hopeful view of humanity. তাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল আমরা পড়লেই সেটা জানতে পারবো যে তারা কতটা ভালো কারণ সৃষ্টি করেছিল এই পৃথিবীর জন্য, পৃথিবীকে গতিময় করার জন্য। পৃথিবীর মানে কিভাবে ইনকর্পোরেট করেছিল অনেকগুলো মানুষকে, অনেকগুলো শিশু কিশোরদেরকে, এবং তারা প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি ছিল যে শিশুদেরকেই এর মধ্যে ইনভলভ করতে হবে। তারপরেও শিশু বাদেও আমরা আরও কিছু দেখব, দুই একটা এক্সাম্পলে দেখব যে তারা সবাই মোটামুটি ওভারঅল অসুস্থ, দুস্থ, নিপীড়িত বা অভাবী, দারিদ্র্যগ্রস্ত মানুষের জন্যই কিন্তু চিন্তা করে গেছে, এবং তারা যেই স্টেজে, মানে যেই এইজে তারা স্টেপগুলো নিয়েছে, অ্যাকচুয়ালি আমরা যদি নিজেদের দিয়ে চিন্তা করি দেখা যাবে যে আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে আছি। কারণ তারা ওই 4 বছর বয়সে বা 8 বছর, 7 বছর, 9 বছর বয়সে যে ডিসিশনগুলো তারা নিয়েছে এবং সেটাকে ইফেক্টিভ করার জন্য কাজ করেছে, আমরা হয়তো অনেক মানে অ্যাডাল্ট হয়ে গেলেও সেরকম কিছু করার, মানে সেরকম চিন্তাভাবনার ধারের কাছ দিয়েও যায় না, কিংবা যদিও বা কারোর মধ্যে আগ্রহ থাকে দেখা যায় যে সেটা আর ফ্রুটফুল করার মতো স্টেপ নেওয়া হয় না। অ্যাট ফার্স্ট উই নো অ্যাবাউট ডিলান মাহলিঙ্গম। তো ডিলান মাহলিঙ্গম কী করেছিল? শুরুতেই আমরা একটা জিনিস দেখে অবাক হব যে সে যখন একটা কাজ করার উদ্যোগ নিয়েছিল সেই কাজটার বিশালতা অনেক ব্যাপক, কিন্তু তখন তার বয়স কত ছিল? মাত্র 9 বছর ছিল। At the age of 9, Dylan Mahalingam became the co-founder of Lil MDGs, a non-profit international development and youth empowerment organization. এই পুরোটা ডেসক্রাইব করার জন্য, এই লিল এমডিজিসকে ডেসক্রাইব করার জন্য এটা বলা হলো যে লিল এমডিজিসটা কি। এমডিজি দিয়ে সাধারণত আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বুঝবো,
এবং লিল এমডিজিস মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, এবং লিল মানে লিটিলকে সংক্ষিপ্তভাবে লিল বলা হচ্ছে। লিল এমডিজিস দিয়ে আমরা কি বুঝতে পারছি? শিশু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। তো সে 9 বছর বয়সে এই প্রতিষ্ঠানটার, এই সংস্থাটার কো ফাউন্ডার হিসেবে নিজের পরিচিতিটা গড়ে তুলেছিল। এই লিল এমডিজিসটা কি? এ নন প্রফিট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়ুথ এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, তার মানে একটি অলাভজনক আন্তর্জাতিক উন্নয়ন এবং যুব ক্ষমতায়ন সংস্থা ছিল এই লিল এমডিজিস। লিল এমডিজিস মিশন ইজ টু ইউজ দ্য পাওয়ার of the national digital media to engage children in the United Nations Millennium Development Goals. এটার লক্ষ্যটা কি ছিল? এটার লক্ষ্য ছিল যে জাতিসংঘের যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য আছে সেটার সাথে শিশুদেরকে সম্পৃক্ত করতে হবে। শিশুদেরকে সম্পৃক্ত করে কি করবে? ডিজিটাল মিডিয়া মানে ইন্টারনেটকে ইউজ করে ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে অর্থ সংগ্রহ করবে, মানে একটা ফান্ড তৈরি করবে। পরবর্তীতে সেই ফান্ডের টাকাটা বিভিন্ন নিপীড়িত দারিদ্র জনগোষ্ঠীর জন্য ইউজ হবে, বা কোনো দুর্যোগ প্রবণ এলাকায় সেটা অর্থ সাহায্য হিসেবে বরাদ্দ হবে। সো যেটা স্পেশালিটি তার এই সংস্থাটা, সেটা হচ্ছে এই কাজের জন্য সে শিশুদেরকে সম্পৃক্ত করেছিল। His organization has mobilized more than 3 million children around the globe to raise 7,18,000 US dollars for tsunami relief and more than $10 million for hurricane relief. তার যে সংস্থাটা, সেই সংস্থাটা কি করেছিল? সুনামির জন্য তারা ত্রাণ সংগ্রহ করেছিল, এবং হ্যারিকেন নামে যে একটা প্রবল ঝড় হয় সেটার জন্য তারা প্রচুর পরিমাণে অর্থ তুলেছিল, মানে কালেক্ট করেছিল। সুনামিতে তারা ত্রাণ হিসেবে তার সংস্থা কত দিয়েছিল? 7,80,000 মার্কিন ডলার, এবং হ্যারিকেনে ত্রাণ হিসেবে দিয়েছিল 10 মিলিয়ন মার্কিন ডলার। এবং এই যে পুরো প্রসিডিউরটা, এত বড় একটা হিউজ ফান্ড, এটা কালেক্ট করার জন্য কতজন শিশুকে তারা কাজে লাগিয়েছে? প্রায় 3 মিলিয়নের বেশি শিশুকে নিযুক্ত করেছে। এই 3 মিলিয়নের বেশি শিশু কিন্তু পৃথিবী জুড়েই আছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তের থেকে এই 3 মিলিয়ন শিশুকে সম্পৃক্ত করা হয়েছিল এই অর্থটা তোলার জন্য। He was built a dormitory in Tibet, a mobile hospital in India, and a school playground serving AIDS orphans in Uganda. ডিলান ইজ এ ইউথ স্পিকার ফর দ্য ইউনাইটেড নেশন। সে বর্তমানে জাতিসংঘের একজন যুব বক্তা হিসেবে নিয়োজিত আছে। এবং তার প্রতিষ্ঠানে মানে ডিলান কী কী করেছিল, তার যে স্পেশালিটিগুলো আছে, সে তিব্বতে একটি আশ্রম করেছিল। ডরমিটরি মানে হচ্ছে আশ্রম। ডরমিটরি করেছিল সে তিব্বতে, একটা চলমান হাসপাতাল বা একটা ভ্রাম্যমান হসপিটাল সে নির্মাণ করেছিল ভারতে, এবং উগান্ডায় এইডস আক্রান্ত মানে অরফেন শিশু, যারা অনাথ শিশু আছে, তাদের চিকিৎসার জন্য একটি স্কুলের খেলার মাঠ বা প্রাঙ্গণ বলা যায়, খেলার প্রাঙ্গণ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মানে এটা হচ্ছে তার কন্ট্রিবিউশন। তার সংস্থার যে কন্ট্রিবিউশন সেটা তো পৃথিবী জুড়েই আছে, এবং তার যে নিজস্ব কন্ট্রিবিউশন বিভিন্ন দেশে তার বিভিন্ন সংস্থা আছে গরিব অসহায় দরিদ্র শিশুদের সাহায্যের জন্য, সেটার কথা আমরা এখন জানবো আলেকজান্ড্রা অ্যালেক্স স্কট সম্পর্কে। এখানে আমরা যে কজন মানে টোটাল 5 জন সম্পর্কে তো আজকে ক্লাসে জানছি, 5 জন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে। তো আলেকজান্ডার অ্যালেক্স স্কটের ব্যাপারটা তার থেকে একটু ডিফারেন্ট। সে খুব মারাত্মক একটা অসুস্থতা নিয়েই জন্মগ্রহণ করে, এবং অল্প কিছুদিনের ব্যবধানে সে মারাও যায়। কিন্তু তার এই শর্ট লাইফ স্প্যানে সে একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছিল। Alexander Alex Scott was born in Connecticut in 1996 and was diagnosed with neuroblastoma, a type of childhood cancer, shortly before she turned 1. এখানে বলা হচ্ছে সে জন্মগ্রহণ করেছিল 1996 সালে, এবং 1 বছর হওয়ার কিছুদিন পরেই নিউরোব্লাস্টোমা নামে এক ধরনের ক্যান্সারে সে আক্রান্ত হয়ে পড়ে। এই নিউরোব্লাস্টোমা ক্যান্সারটা সাধারণত শিশুদের হয়, শিশুর বয়সী হয়ে থাকে। In 2000, just after turning 4, she informed her mother that she wanted to start lemonade stand to raise money for doctors to help children. যখন তার 4 বছর বয়স চলছে, সে তার মাকে ব্যাপার সম্পর্কে ইনফর্ম করে যে সে তার একটা ইচ্ছার কথা বলে। তার ইচ্ছাটা ছিল সে লেমনেড স্ট্যান্ড চালু করবে। লেমনেড স্ট্যান্ড বলতে আমরা এখানে কি বুঝতেছি? লেমনেড স্ট্যান্ড হচ্ছে একটা মানে লেবুর শরবত বা পানীয় টাইপের কোনো একটা
দোকান সে তৈরি করবে, যেটার কাজ হবে ডাক্তারদের জন্য অর্থ সংগ্রহ করা, যাতে ডাক্তাররা ছোট নিপীড়িত অসহায় শিশুদের হেল্প করতে পারে। যেহেতু সে একটা খুব মারাত্মক অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করেছিল, সেখান থেকেই হয়তো তার মনের মধ্যে এই ধারণাটা আসে যে সে যদি এরকম একটা ফান্ড করতে পারে, সেটা পরবর্তীতে অনেক শিশুরই কাজে লাগবে, মানে অনেক শিশুর চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে। Her first lemonade stand raised $2,000 and led to the creation of the Alex Lemonade Stand Foundation. তার চিন্তাটা কিন্তু সে চিন্তা পর্যন্তই রাখেনি, সেটাকে সে ফলপ্রসূ করার জন্য লেমনেড স্ট্যান্ড ফাউন্ডেশন সৃষ্টির জন্য সে তার চিন্তাটাকে ওই পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল। তার ফার্স্ট লেমনেড স্ট্যান্ড প্রায় $2,000 কালেক্ট করতে পেরেছিল, মানে ওই লেমনেড স্ট্যান্ডের মাধ্যমে এই অর্থটা তুলে এসেছিল, এবং এটাই আস্তে আস্তে তাকে লেমনেড স্ট্যান্ড ফাউন্ডেশন তৈরির দিকে ধাবিত করে। অ্যালেক্স কন্টিনিউড হার লেমনেড স্ট্যান্ডস থ্রু আউট হার লাইফ, ultimately raising over $1 million towards cancer research. এখানে বলছে যে অ্যালেক্স তার জীবনকাল, মানে সে যে কদিনই বেঁচে ছিল, তার লেমনেড স্ট্যান্ডটা সে চালিয়ে গিয়েছিল। এটার একটা বিশাল ইফেক্ট ছিল যে প্রায় $1 মিলিয়ন বেশি সেই লেমনেড স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু কালেক্ট করা সম্ভব হয়েছিল। সেই টাকাটা ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে কাজে লাগানো হয়েছিল, মানে ওই ক্ষেত্রে ইনভেস্ট করা হয়েছিল, যেটা এই লেমনেড স্ট্যান্ডের পারপাসে পাওয়া গিয়েছিল। She passed away in August 2004 at the age of 8. 8 বছর বয়সে সে 2004 সালে মৃত্যুবরণ করে। Today, Alex Lemonade Stand sponsors a national fundraising weekend in the United States, which is popularly known as Lemonade's Day. বর্তমানে আমেরিকায় যুক্তরাষ্ট্রে মানে জাতীয় অর্থ তহবিল গঠনকারী সপ্তাহে পালন করা হয়, মানে সেই দিনগুলোকে বলা হয় লেমনেড ডে। ফান্ড রাইজিং, এখানে দেখো ফান্ড রাইজিং উইকেন্ড বলতে অর্থ গঠনকারী বা অর্থ তহবিল গঠনকারী সপ্তাহকে বোঝানো হচ্ছে। এখানে লেমনেড স্ট্যান্ডে যারা অর্থ দান করে থাকে তাদের ক্ষেত্রেই, মানে তাদেরকে একত্রিত করার জন্য এই লেমনেড ডেজটা পালিত হয়। Each year, as many as 10,000 volunteers at more than 2,000 Alex Lemonade stands make a difference for children with cancer. প্রতি বছর প্রায় 10,000-এর মতো স্বেচ্ছাসেবক 2,000টি অ্যালেক্স লেমনেড স্ট্যান্ডে ক্যান্সার আক্রান্ত শিশুদেরকে বিভিন্নভাবে বা পৃথকভাবে চিকিৎসা দান করে থাকে। মানে 4 বছর বয়সে একটা শিশুর নেওয়া উদ্যোগ আজ কতটা ইফেক্টিভ, এবং সে যে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল সেই রোগেই যারা আক্রান্ত হচ্ছে সেই সমস্ত শিশুদের চিকিৎসা কিংবা সেই সমস্ত ক্যান্সারের রিসার্চের ক্ষেত্রেই সেই অ্যালেক্স লেমনেড স্ট্যান্ড ফান্ডের টাকাটা ব্যয়িত হচ্ছে। এখন আমরা জানছি রিয়ান রেজাক সম্পর্কে। ইন 1998, 6-year-old Rian Rezac was shocked to learn that children in Africa had to work many kilometers every day just to fetch water. যখন তার 6 বছর বয়স, 1998 সালের কথা বলা হচ্ছে, 6 বছর বয়সে রিয়ান খেয়াল করলো কি, এটা জেনে সে শঙ্কিত হলো যে আফ্রিকার শিশুদের প্রতিদিন পানি সংগ্রহ করার জন্য দীর্ঘ একটা রাস্তা পাড়ি দিতে হয়। রিয়ান decided he needed to build a well for the village in Africa. তখন সে ঠিক করলো, মানে সে সিদ্ধান্ত নিল যে আফ্রিকার গ্রামে তার একটা কূপ খনন করা দরকার। By doing household chores and public speaking on clear water issues, Rian raised enough money with which his first well was built in 1999 at the Angolo Primary School in the northern Ugandan village. সে যখন তার এই সিদ্ধান্তটা নিল, তার 1 বছর পরবর্তীতেই কিন্তু সে কূপটা খনন করেছিল। কোথায়? আফ্রিকার একটা অ্যাঙ্গোলো প্রাইমারি স্কুলে সে একটা, তারপরে তার প্রথম কূপটা ওই সময় নির্মিত হয়েছিল। তার আগে কি করেছিল? তার আগে সে গৃহস্থালির কাজ এবং পরিষ্কার পানি নিয়ে জনসভায় একটা বক্তৃতা দিয়েছিল। তার মানে কি, সে অ্যাকচুয়ালি একটা জনমত তৈরি করার চেষ্টা করেছিল, যে জনমতের মানে তারা জানাতে পারবে যে কেন বিশুদ্ধ খাবার পানির দরকার, বিশুদ্ধ পানির দরকার গৃহস্থালির কাজে, বা যে কোনো একটা খাওয়ার জন্য বা রান্না বান্নার জন্য যে পরিষ্কার পানি দরকার, সেটা সবার মধ্যে স্প্রেড করার জন্য, এই আইডিয়াটা সবার মধ্যে স্প্রেড করার জন্য সে জনসভার আয়োজন করেছিল। এবং সেই জনসভা
আয়োজন করার পরবর্তীতে কি হয়, সে একটা ভালো অ্যামাউন্টের টাকা কালেক্ট করতে পেরেছিল। সেই টাকা দিয়ে 1999 সালে প্রথম কূপ নির্মিত হয়। রিয়ান্স ডিটারমিনেশন মানে হচ্ছে দৃঢ়তা, লিড টু রিয়ান্স ওয়েল ফাউন্ডেশন, তার যে দৃঢ়তা সেটাই পরবর্তীতে রিয়াল ওয়েল ফাউন্ডেশনের প্রতিষ্ঠার দিকে তাকে পরিচালিত করে, which has completed 667 projects in 16 countries, bringing access to clean water and sanitation to more than 7,14,000 people. তার এই যে দৃঢ়তা, যেটার জন্য রিয়ান ওয়েল ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়, সেটার প্রকল্পটা দেখো 16টা দেশ জুড়ে কাজ করছে, পৃথিবীর 16টা দেশে কাজ করছে, এবং কতগুলো প্রকল্প সম্পন্ন করেছে, 667টা প্রকল্প তারা সম্পূর্ণ করেছে, যা প্রায় 7,14,000-এরও বেশি লোকের জন্য বিশুদ্ধ খাবার পানির সাপ্লাই দিয়ে আসছে, মানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে আসছে, যাতে মানুষ সেই পানিটা ইউজ করতে পারে, ইজিলি অ্যাক্সেস পেতে পারে। নেক্সট আমরা জানব কেটি স্ট্যাগলিয়ানো সম্পর্কে। তো কেটি স্ট্যাগলিয়ানোর গল্পটাও আরও ইন্টারেস্টিং। সে যখন তার 9 বছর বয়স, স্কুল থেকে একটা ছোট বাঁধাকপির চারা বাড়িতে নিয়ে আসে। তো নিয়ে আনার পর সে সেটাকে টেক কেয়ার করে, এবং তার ফলে কি হয়, সেই বাঁধাকপিটা বড় আকৃতি ধারণ করে। সেটার আকৃতি মানে ওজনটা দেখিয়েছে প্রায় 40 পাউন্ডস। ধরো যদি 1 পাউন্ডে হাফ কেজিরও কম হয়, মানে ক্যালকুলেশন অনুযায়ী, তো সেক্ষেত্রে 40 পাউন্ডের একটা ক্যাবেজ মানে হচ্ছে মোটামুটি 18 কেজির মতো। সো বিশাল ব্যাপার। সো সে সেটা ডোনেট করে একটা স্যুপ কিচেনে, যেখানে প্রায় অসহায় মানুষদের জন্য রান্না বান্না হয়, এবং সেই হেল্পলেস পিপলদের খাওয়ানোর জন্যই সেই স্যুপ কিচেনটা সার্ভ দিয়ে থাকে। তো আসলে আমরা একটু সেন্টেন্স ওয়াইজ পড়ি। ইন 2008, 9-year-old Katie Stagliano brought a teeny cabbage seedling home from school. As she cared for her cabbage, it grew to 40 pounds. Katie donated her cabbage to a soup kitchen where it helped to feed more than 275 people. মানে যে স্যুপ কিচেনে সে তার ক্যাবেজটা দিয়েছিল, ডোনেট করেছিল, সেখানে প্রায় 275 লোককে খাওয়ানো হতো, মানে তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হতো। Moved by the experience of seeing how many people could benefit from the donation of fresh produce to soup kitchens, Katie decided to start vegetable gardens and donate the harvest to help feed people in need. তো এই যে বিশাল একটা ব্যাপার, যে ওখানে স্যুপ কিচেনে 275 জন লোকের খাবার অ্যারেঞ্জ হচ্ছে, বা তারা খেয়ে উপকৃত হচ্ছে। তো এই যে ঘটনাটা দেখলো সে, তার সেই অভিজ্ঞতা থেকে সে কী ডিসিশন নিল? সে ডিসিশন নিল যে এরকম মানুষের যদি উপকার করার সুযোগ পাওয়া যায় স্যুপ কিচেনে কোনো কিছু ডোনেট করে, তো সেটা মন্দ কী, সেটা তো একটা বিশাল ব্যাপার। তো সে ঠিক করলো যে একটা ভেজিটেবল গার্ডেন সে করবে, এবং সেখানে যে হারভেস্টটা হবে, যে উৎপাদনটা হবে, সেখানে থেকে এই স্যুপ কিচেনকে সেটা দান করে দেওয়া হবে বা ডোনেট করে দেওয়া হবে, যাতে অসহায় পিপলদের খাবার একটা বন্দোবস্ত হয়। টুডে Katie's Crops donates thousands of pounds of fresh produce from numerous gardens to organizations that help people in need. এই কেটিস ক্রপ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে, মানে পৃথিবীর বিভিন্ন দেশে কেটিস ক্রপস নামে এটা পরিচিত আছে। তো তারা কি করছে, অগণিত বাগান আছে তাদের, মানে সবজি বাগান আছে তাদের, যেখান থেকে এই প্রয়োজনীয় মানুষের, এই নিডি পিপলদের খাবার জন্য ফ্রেশ শাকসবজি ডোনেট করা হচ্ছে প্রতিনিয়ত। তো এটা একটা দেখো, একটা সিম্পল বাঁধাকপির চারা থেকে সে একটা অভিজ্ঞতা পেল। সেই বাঁধাকপিটা সে যখন দান করলো স্যুপ কিচেনে, মানে ওখান থেকেই তার অভিজ্ঞতা শুরু, কিন্তু পরবর্তীতে এটা একটা ম্যাসিভ উদ্যোগে রূপ নিল। আমাদের লাস্ট পার্ট হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি। অন্তত এই বইটার নাম হয়তো আমরা সবাই শুনেছি। তো সেটা সম্পর্কে এখানে খুব শর্টলি বলা আছে। অ্যানা ফ্র্যাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নন ভিকটিম অফ দ্য নাজি হলোকাস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার II। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি হলোকাস্টের সবথেকে পরিচিত ভিকটিমটাই হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্ক। Anna, born on 12 June 1929, was given a diary at the age of 13, in which she chronicled her life from 1942 to 1944. তার জন্মসাল হচ্ছে 1929 সালের 12 জুন। যখন তার 13 বছর বয়স, তখন তাকে একটা ডায়েরি দেওয়া হয়েছিল, এবং সেই ডায়েরিতেই সে তার জীবনের ধারা বিবরণীটা তুলে দিয়ে গেছে।
মাত্র 2 বছরের 1942 থেকে 1944 পর্যন্ত তার জীবনের যে ঘটনাগুলো সেগুলো সে সেখানে লিপিবদ্ধ করে গেছে। During this time, Anna spent 2 years in hiding with her family in Nazi-occupied Amsterdam in a sacred annex with 4 other Jews. তো এই সময়কালটার মধ্যে 42 থেকে 44 এখানে অ্যানা তার পরিবারের সাথে লুকিয়ে ছিল একটা জায়গায়। অ্যানেক্স, দেখো অ্যানেক্স একটা শব্দ এখানে আছে, সেক্রেট অ্যানেক্স বলেছে, মানে গুপ্ত। অ্যানেক্স বলতে সাধারণত বড় ভবন বা বড় অট্টালিকার সাথে যে ছোট গুপ্ত ঘরগুলো থাকে সেগুলোকেই বোঝানো হয়। তো সে তার পরিবারের সাথে সেখানে প্রায় 2টা বছর, পরিবারের সদস্যের বাইরেও আরও 4 জন ছিল, তো তারা সবাই মিলে সেই অ্যানেক্সে লুকিয়েছিল 2টা বছর। Betrayed and discovered in 1944, Anna was sent to the Bergen-Belsen concentration camp where he died of typhus in 1945. সে আসলে মারা যায় 1945 সালে টাইফাস রোগে আক্রান্ত হয়ে এই কনসেন্ট্রেশন ক্যাম্পটাতে মারা যায়। Anna's father, Otto Frank, was the only occupant of the sacred annex to survive the war. সেই লোকগুলোর মধ্যে একমাত্র অ্যানেক্সের ফাদার, মানে অ্যানার ফাদারই ছিল একমাত্র জীবিত ব্যক্তি যে সেই অ্যানেক্সে জীবিত অবস্থায় তাকে যখন পাওয়া গেছে। In 1947, he published Annex's diary as a diary of a young girl. তো আনার বাবাই অ্যাকচুয়ালি 1947 সালে আনার লেখা সেই ডায়েরিটা বই আকারে প্রকাশ করে এবং সেটার নাম দেওয়া হয় ডায়েরি অফ আ ইয়াং গার্ল। Anna's diary, the account of her internment as well as her deep belief in humanity, has become one of the world's most widely read book. অ্যানা সেই ডায়েরিটাতে সে মানবতার কথা যেভাবে লিখে গেছে, মানবতার প্রতি তার গভীর বিশ্বাসের কথা যেভাবে বর্ণনা করে গেছে, সেই কারণে তার বইটা পৃথিবীর সর্বাধিক পঠিত বইগুলোর মধ্যে অন্যতম বা একটা। তো এই হলো আমাদের আজকের যে প্যাসেজ, সেম প্যাসেজটা তোমাদের পড়ানো বাকি ছিল। এখানে যেগুলো আছে মোটামুটি প্রত্যেকটাই খুব শর্ট করে কিন্তু বলা আছে। ঘটনার যে মূল ঘটনাটুকু সেটুকু শুধুমাত্র উল্লেখ করা আছে, খুব বেশি কিছু বলা নাই। কিন্তু এখান থেকে যদি ধরো ক্লজ টেস্ট আসলো, সেটা উইথ ক্লু হোক বা উইদাউট ক্লু হোক, তোমাদের যদি তখনই তোমরা সাকসেসফুলি অ্যান্সার করতে পারবে যখন তোমাদের এটা সম্পর্কে একটা ভালো কমেন্ট থাকবে। আর আমি আরেকটাও বলেছি যে রিঅ্যারেঞ্জের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। মোটামুটি 10টা সেন্টেন্স কিন্তু এগুলো থেকে দাঁড় করানো যায়। তারপরেও রিঅ্যারেঞ্জের ব্যাপারটা, এই টেক্সচুয়াল রিঅ্যারেঞ্জের ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার টপিকটা হয়তো এই যে রিয়ান হার্জেক সম্পর্কে যদি আসে, তো এইখানে যে কয়টা সেন্টেন্স আছে তার বাইরে একটু অনেক সেন্টেন্স থাকতে পারে। এই রিয়ান হার্জেক সম্পর্কে অনেক যে মূল যে ঘটনাটা, সেখানে মূল ঘটনার অল্পটুকুই হয়তো এখানে বলা হয়েছে, কিন্তু এর তো বিশাল কিছু আরও বিষয় বাকি থাকতে পারে, সেগুলো ইনকর্পোরেট করে কিন্তু রিঅ্যারেঞ্জ দেওয়া থাকতে পারে বা ক্লজ টেস্টে যেভাবেই আসুক না কেন। মোট কথা একটু পড়ে রাখবে যাতে তোমাদের একটা ওভারঅল প্রিপারেশন হয়ে যায়, যাতে বলতে না হয় যে না এই সিন প্যাসেজটা পড়ানো হয়নি বা পড়িনি সেজন্য পরীক্ষায় পারি না, এরকম কিছু যেন না হয়। সো আমি জাস্ট শর্ট করেই বলছি, রিঅ্যারেঞ্জ ক্লজ টেস্টের জন্য এগুলো পড়বে। আর যদি মনে করো অন্য কোনো টপিকের জন্যও যদি আসে, তোমাদের যদি একটা থরো রিডিং পড়া থাকে তাহলে তোমরা সেটার জন্যও পারবে। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ভালো মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নিও। আমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।